নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় ময়দানে হাসিনা, বাকিরা কোথায়। আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম, ওয়ালের এক্সক্লুসিভ ভিডিও, এক্সক্লুসিভ ইনফরমেশন দেওয়া ভিডিও, যে শেখ হাসিনা ময়দানে নামছেন। এটা ঠিক যে শেখ হাসিনা ভারতে আছেন, ফলে তার পক্ষে বাংলাদেশের মাঠে ময়দানে জনসভা করার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। কিন্তু ভারতে বসে তিনি খাচ্ছেন দাচ্ছেন, গল্প করছেন, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। তার প্রতিটি মুহূর্ত কাটছে কিন্তু তার দেশ নিয়ে, এবং কিভাবে আওয়ামী লীগকে আবার সক্রিয় করে তোলা যায় এই প্রতিকূল পরিবেশের মধ্যেও সেই চেষ্টা তিনি চালাচ্ছেন। এবং আমি বলেছিলাম যে কৌশলটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আগে উনি প্রবাসী আওয়ামী লীগ যারা সমর্থক, সদস্য, কর্মী আছেন বিভিন্ন দেশে, যে আওয়ামী লীগের কমিটি আছে, সেই কমিটি এবং তাদের সমর্থক সদস্যদের উদ্দেশ্যে তিনি ভার্চুয়াল মিটিং করবেন, অর্থাৎ ভার্চুয়াল পদ্ধতিতে তিনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ইতিমধ্যে সেই কাজ শুরুও হয়ে গেছে। গত 1 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গে তার সভা তিনি করেছেন এবং সেখানে তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন। সেই ভাষণের খবরও আমরা মঙ্গলবার বিকেলে দ্য ওয়ালে আমরা প্রকাশ করেছি, যে উনি বলেছেন যে বাংলাদেশ ক্রিমিনালদের দখলে চলে যাচ্ছে, একদল ক্রিমিনাল জোট বেঁধেছে এবং তাদের হাতে প্রচুর অস্ত্র আছে এবং প্রচুর অর্থ আছে, অর্থ এবং অস্ত্র বল দিয়ে তারা। এবং তিনি আরো বলেছেন যে দেশকে তিনি যেভাবে গড়তে চাওয়ার চেষ্টা করেছিলেন এবং যে আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেই যে দেশ তিনি গড়েছিলেন সেই দেশকে এখন ক্রমশ ধ্বংস করা হচ্ছে। এবং স্বভাবতই তিনি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অনেক রকম কথা বলেছেন। এখন আমার কাছে এই মুহূর্তে যে খবরগুলি আছে, যে শেখ হাসিনার পরবর্তী আরো কতগুলি জনসভার কর্মসূচি ইতিমধ্যে জানা গেছে। যেমন 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের দিন, বিজয় দিবস আমরা সকলেই জানি যে 1971-এর 16 ডিসেম্বর ঢাকার ময়দানে পাকিস্তানি সেনা তারা আত্মসমর্পণ করেছিল। এই যে বিজয় দিবস, এই বিজয় দিবসের দিন শেখ হাসিনার আরেকটি সভা আছে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সঙ্গে। সেই সভাটি তিনি ওখানে করবেন। 16 ডিসেম্বর তার আরেকটি সভা আছে হচ্ছে যুক্তরাষ্ট্রেরই আরেকটি এলাকার যারা আওয়ামী লীগের সমর্থক কর্মী আছেন তাদের উদ্দেশ্যে আরেকটি সভা তিনি করবেন। এইভাবে দেখা যাচ্ছে যে যুক্তরাজ্যে সেখানেও তার একটি সভা হওয়ার কথা আগামী কয়েকদিনের মধ্যে, সম্ভবত 8 ডিসেম্বর এই সভাটি করার চেষ্টা হচ্ছে। সেটা হবে যুক্তরাজ্যের আওয়ামী লীগ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। এখন আমি যে কারণে এই যে ভিডিওটি করছি সেটি হচ্ছে যে অনেকেই জানেন যে, বা অনেকে হয়তো মনে করেন যে শেখ হাসিনা ভারতে আছেন। এটা ঠিক যে একেবারে একটি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় একজন সাবেক প্রধানমন্ত্রীর যা প্রাপ্য এবং একটি দলের নেত্রীর যা প্রাপ্য, ভারত সরকার কিন্তু তাকে সেই পূর্ণ মর্যাদাতেই এখানে রেখেছেন। কিন্তু শেখ হাসিনা অত্যন্ত ব্যস্ত, তার কারণ যে প্রতিনিয়ত তিনি তার দলের লোকজনের সঙ্গে একটা যোগাযোগ রেখে চলছেন। এই যে সভাগুলির কর্মসূচি নিয়েছেন, একটা পরিকল্পনা করা হয়েছে যে অন্তত সপ্তাহে একদিন তিনি কথা বলবেন। এবার কবে তিনি বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এরকম ভার্চুয়াল সভা করবেন সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু নিশ্চয়ই আওয়ামী লীগ নেতৃত্ব তারা এই বিষয়ে ভাবনা চিন্তা করবেন। বিশেষ করে তারেক রহমান, তিনি তো বহুদিন, প্রায় 10 বছরেরও বেশি সময় হয়ে গেল তিনি লন্ডনে বসে দল চালাচ্ছেন। তিনি বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান এবং সেখান থেকে তিনি কিন্তু নিয়মিত ভার্চুয়াল মাধ্যমে সভা করছেন। খুব শিগগিরই খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য প্রথমে যুক্তরাষ্ট্রে যাবেন অথবা যুক্তরাজ্যে যাবেন, তারপরে সেখান থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ড এরকম কোনো জায়গায় তিনি চিকিৎসার জন্য যেতে পারেন। কিন্তু যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে যে তিনি যাবেন এটা এখন স্পষ্ট। তিনি ভিসাও করিয়েছেন এই সম্প্রতি মার্কিন দূতাবাসে গিয়ে। তো তিনিও বিদেশে কিন্তু ভাষণ দেবেন বা দেশের রাজনীতি নিয়ে। স্বভাবতই শেখ হাসিনা তিনি ভারতে অবস্থান করলেও তিনিও আস্তে আস্তে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। প্রশ্নটা হচ্ছে যে এই যে যখন আমরা ভিডিওতে কথা বলছি 5 ডিসেম্বর, তার মানে গণ অভ্যুত্থানের 4 মাস গতকাল 4 ডিসেম্বর কিন্তু পেরিয়ে গিয়েছে এবং ইউনূস সরকার, সেই সরকারেরও বয়স আগামী 8 ডিসেম্বর, তাদেরও 4 মাস বয়স হয়ে যাবে।
4 মাস বয়সটা খুব বেশিও নয় আবার কমও নয়। ইউনূস সরকারের যে সাফল্য ব্যর্থতা এই নিয়ে আমি অনেকগুলি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলেছি। আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটি হচ্ছে যে একটি ভিডিও যেটা দেখে আমি এই ভিডিওটা করার সিদ্ধান্ত করলাম, সেটা যে সমাজ মাধ্যমে আমি একটি ভিডিও দেখছিলাম যে একজন মধ্যবয়সী ব্যক্তি 50-52 বয়স হবে, যাকে কয়েকশো মানুষ ঘিরে ধরেছেন এবং তাকে মারধর করছেন, তাকে নানানভাবে অসম্মান করছেন। কিন্তু তিনি কিন্তু বলছেন যে আমি শেখ মুজিবের পার্টি করি, আপনারা আমারে মারেন ধরেন যাই করেন, আমি বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এখন এই যে ভিডিওটি দেখে আমি ভাবছিলাম যে বাংলাদেশে যে প্রতিকূল পরিস্থিতি চলছে এই মুহূর্তে, অর্থাৎ আওয়ামী লীগকে নিকেশ করা, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া বা আওয়ামী লীগের রাজনীতি যারা করেন তাদেরকে পেশাচ্যুত করা, নানান রকম ভাবে কিন্তু একটা সামাজিক বয়কটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে আওয়ামী লীগ মানে তারা একটা অচ্ছুত শক্তি, তাদের সঙ্গে যেন কেউ না থাকে, কেউ যেন তাদের পাশে না দাঁড়ায় এবং আওয়ামী লীগ যেন ঘুরে দাঁড়াতে না পারে। আমরা জানি যে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত হাজারের বেশি মানুষ যারা খুন হয়েছেন তাদের প্রায় 90-95% মানুষই হচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক। যারা জেল খাটছেন তারা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক। অন্যদিকে বিএনপির নেতারা একের পর এক মামলায় তারা ছাড়া পাচ্ছেন। তারা বলা হচ্ছে যে তারা মিথ্যে মামলায় তাদের অভিযুক্ত করা হয়েছিল। খুব বড় যে রায়, গ্রেনেড হামলার রায়, সেই রায়তে তো আমরা দেখলাম যে তারেক রহমান সহ যাবতীয় অভিযুক্ত অর্থাৎ সাজাপ্রাপ্ত যারা ছিলেন, নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত, হাইকোর্ট তাদের সবাইকে কিন্তু নির্দোষ ঘোষণা করে খালাস করে দিয়েছে। তাদের মধ্যে 2-3 জন যাদের যাবজ্জীবন কারাদণ্ড ছিল এবং বেশ কয়েকজনের মৃত্যুদণ্ডের মতো কঠোর সাজাও ছিল। এখন আমরা বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে চাই না, কিন্তু বিচার ব্যবস্থা যে বাংলাদেশে ঠিকঠাক চলছে না এটা এখন বাংলাদেশের অভ্যন্তর থেকেও এই কথা শোনা যাচ্ছে, যে কারণে বলা হচ্ছে যে কোনো মামলায় নিলেই নেওয়া যাবে না, মামলা নেওয়ার আগে বিচার বিশ্লেষণ করতে হবে যে সেটার পেছনে সত্যি কোনো অপরাধের ঘটনা তার পেছনে আছে কিনা। তো যে কথা বলছিলাম যে এই যে আওয়ামী লীগ সমর্থক বা বঙ্গবন্ধুর একনিষ্ঠ সমর্থক ভক্ত, যিনি ওই রকম একটা মব ভায়োলেন্সের মুখে যিনি বলতে পারেন যে আপনারা আমায় মারেন ধরেন যাই করেন, আমি বঙ্গবন্ধুর দল করি এবং আমি বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এইটা দেখে একজন নাগরিক হিসেবে, এপারের নাগরিক হিসেবেও আমার মনেও কিন্তু নাড়া দিয়েছে যে একটা রাজনৈতিক মতাদর্শকে কিভাবে মানুষ ধারণ করেন। আওয়ামী লীগের নেতারা, শেখ হাসিনার কথা আমি বলছি না, তার কারণ তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন এবং সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য ব্যাখ্যা যে তার সরকারি বাসভবন ঘিরে ধরার চেষ্টা হয়েছিল, তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল এবং তিনি বলেছেন যে যেভাবে 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে তার নিজের বাড়িতে সপরিবারে হত্যা করা হয়েছে, শেখ হাসিনাকেও ঠিক সেইভাবে হত্যার একটা ষড়যন্ত্র হয়েছিল। সেই মুহূর্তে তিনি ভেবেছিলেন যে তার বেঁচে থাকাটা জরুরি দেশ এবং দলের স্বার্থে, তাই তিনি দেশ ছাড়তে রাজি হয়েছিলেন এবং বাংলাদেশ সরকারের বিমান বাহিনীর বিমান তাকে দিল্লি পৌঁছে দিয়ে গিয়েছে। সেই অর্থে বলা যাবে না যে তিনি দেশ ছেড়ে পালিয়ে এসেছেন, দেশের বিমান তাকে দিল্লিতে পৌঁছে দিয়ে গিয়েছে। শেখ হাসিনার কথা তাই আমি বলছি না, কিন্তু আমি বাকিদের বিষয়ে বলতে চাই যে যারা বলেছিলেন যে কোনো পরিস্থিতিতে দেশ ছেড়ে পালাবো না, এই দেশে জন্মেছি এদেশেই মরবো, আওয়ামী লীগের সেই নেতারা মন্ত্রীরা, কতিপয় নেতা মন্ত্রী তারা জেল খাটছেন, তাদেরও খুব দুর্বিষহ অবস্থা আমি বলবো। কিন্তু বাকিরা কোথায়? যারা আত্মগোপন করে আছেন তারা কেন সামনের সারিতে আসতে পারছেন না? এবং এই যে আওয়ামী লীগের কর্মী যিনি বলেছেন মারেন ধরেন যাই করেন, আমি বলবো আমি বঙ্গবন্ধুর দল করি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই যে মানসিকতা অর্থাৎ এই যে স্পিরিট দলের জন্য, এই যে আনুগত্য একজন সাধারণ নাগরিক সাধারণ সমর্থকের, সেইটা কেন সাবেক নেতা মন্ত্রী, আওয়ামী লীগের নেতা মন্ত্রী সাংসদদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না? কারণ আমি যে কথাগুলি বলছি এগুলি কিন্তু একেবারে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী যারা ওদেশে বিপন্ন, আমাদের পরিচিত, এরকম যারা কথা প্রসঙ্গে তাদের এই আক্ষেপ কিন্তু শুনতে পাচ্ছি। তারা বলছেন যে কোনো আন্দোলনের জন্য একটা নেতৃত্ব দরকার হয়। যেমন গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিলেন তারা কেউই কিন্তু জননেতা ছিলেন না, তারা কেউ রাজনীতিবিদও নন, কিন্তু এই ছাত্রদেরও কিন্তু একটা নেতৃত্ব দিতে হয়েছে। শুধু জনসমর্থন থাকলে হয় না, শুধু জলরাশি থাকলে হয় না, সেই জলরাশিকে
প্রবাহিত করার জন্য উপযুক্ত নদী বা খাল খনন করতে হয়, তেমনি যে কোনো আন্দোলনের বা ঘুরে দাঁড়ানোর জন্য নেতৃত্ব প্রয়োজন, এবং সেটা একেবারে গ্রাউন্ডে দরকার। দেখা যাচ্ছে যে পথে ঘাটে মাঠে ময়দানের আন্দোলনে, যেমন 10ই নভেম্বর আওয়ামী লীগ একটা কর্মসূচির ডাক দিয়েছিল, সেদিন অনেক কর্মী সমর্থক গিয়ে কিন্তু মার খেলেন বিএনপি জামাতের হাতে, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের হাতে, কিন্তু দেখা গেল যে নেতৃস্থানীয় কাউকে কিন্তু সেখানে দেখা গেল না। এবং এখন তো জানাই যাচ্ছে যে নেতৃস্থানীয় যারা আছেন তারা বিদেশে আত্মগোপন করেছেন, নয় দেশেই আত্মগোপন করে আছেন, তারা কেউ সামনের সারিতে আসছেন না। এই যে পরিস্থিতিটা আওয়ামী লীগে, এটা কিন্তু বহু নেতা, নিচু স্তরের নেতা এবং সাধারণ কর্মী, সাধারণ সমর্থক, তাদের জন্য খুবই বেদনাদায়ক মনে হচ্ছে তাদের, এবং তারা চাইছেন যে নেতারা সামনের সারিতে আসুন এবং তারা দাবি তুলুন, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, কিন্তু ইউনূস সরকার তাদের কোনো আলাপ আলোচনাতে, সর্বদলীয় বৈঠকে কখনো আওয়ামী লীগকে ডাকছেও না। কিন্তু বাস্তব হচ্ছে যে এই মুহূর্তে যদি কোনো ডাকেও, তাহলে কে যাবেন এটাও ঠিক করা নেই। অর্থাৎ একটা যে নেতৃত্বের কাঠামো, যে যারা টেম্পোরারি কাজ করবেন, এই ব্যবস্থাপনাটাও নেই। এটাও অনেকে বলছেন যে শেখ হাসিনাকে তো বিদেশে বাধ্য হয়ে থাকতে হচ্ছে, কিন্তু বাকিদের ক্ষেত্রে তারা কেন তাদের নেতৃত্বের জায়গাটা সমর্পণ করছেন না অন্য কাউকে, যে আমি আত্মগোপনে আছি, আমি এই মুহূর্তে যেতে পারছি না, তুমি দায়িত্বটা, আমার দায়িত্বটা পালন করো। দেশে অনেক সৎ নির্ভীক আওয়ামী লীগ নেতা কর্মী আছেন, তারাই বলছেন, যাদের সঙ্গে আমার কথা হচ্ছে, যে প্রচুর, সেটা মানে লাখে লাখে তারা আছেন যাদেরকে সামনের সারিতে এগিয়ে দেওয়া যেতে পারে। আমার মনে হয় যে কেন সেটা হচ্ছে না এই জন্যে যে যারা আত্মগোপন করেও আছেন, তারা আসলে নেতৃত্বটা ছাড়তে চাইছেন না। দলের বিপদে দলের পাশে নেই, দলের কর্মী সমর্থকদের পাশে নেই, কিন্তু নেতৃত্বের মোহ তারা ত্যাগ করতে পারছেন না। তারা এবং তাদের পরিবারের লোকেরাও চাইছেন না যে তারা নেতৃত্ব থেকে সরে যান, তার কারণ তারা মনে করছেন যে সুদিন ফিরবে, আবার তারা ওই নেতৃত্ব নেতাগিরি তারা করবেন, আওয়ামী লীগের মন্ত্রী হবেন, আওয়ামী লীগের এমপি হবেন, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হবেন। এই যেমন জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের, তার তো কোনো সারা শব্দই শোনা যাচ্ছে না। শেখ হাসিনা তো তবু ভার্চুয়াল মিটিং এ বা টেলিফোনে কথোপকথন করছেন, কিন্তু ওবায়দুল কাদের এত ভীত সন্ত্রস্ত যে ফোন করলে তাকে যদি ট্রেস করে ফেলে বাংলাদেশের আর্মি বা বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, ফলে তিনি ফোনও ধরছেন না, কোথায় আছেন কেউ জানে না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান খান, তিনি কোথায়? এরকম প্রথম সারির বহু নেতা মন্ত্রী যারা একটা সময় খুব হুঙ্কার ছাড়তেন, তাদের কাউকে কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু এটা নিয়ে লক্ষণীয় যে যারা আজকের শাসক, তারা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছেন না, তারা বরং বুঝতে পারছেন যে আওয়ামী লীগ পুরো মাত্রায় আছে। আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা একেবারে জান প্রাণ দিয়ে লড়াই করে কিন্তু দলকে আবার সামনের সারিতে নিয়ে আসার জন্য প্রস্তুত হয়ে আছেন। ফলে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা এতটা ভীত সন্ত্রস্ত যে তারা অনেক সময় রজ্জুতে সর্পভ্রম হচ্ছে তাদের। অর্থাৎ সর্বত্রই তারা আওয়ামী লীগের ভূত দেখছেন, সর্বত্রই তারা মনে করছেন এই বুঝি শেখ হাসিনা দেশে ফিরে আসেন, এই বুঝি অমুকে দেশে ফিরে আসেন। এই পরিস্থিতিটার কারণটা কিন্তু এইটা যে আওয়ামী লীগের এইরকম একটা চরম দুর্দিনেও কিন্তু দলের কর্মী সমর্থকেরা কিন্তু দমে যাননি, দমে গিয়েছেন নেতারা। তাদের মধ্যে অনেক পাপি তাপি লোকও আছেন যারা কোটি কোটি টাকা কামিয়েছেন, বিপুল সম্পত্তি করেছেন, এবং আমার কাছে যা খবর যে তারা আত্মগোপন অবস্থায় থাকা মধ্যেও তারা কেউ বিএনপি, কেউ জামাত, কেউ সেনা, কেউ পুলিশ, কেউ সরকারি আমলার সঙ্গে আলাপ আলোচনা করে, টেলিফোনিক কথোপকথন করে, টাকা পয়সার লেনদেন করে নিজের সহায় সম্পত্তি, ব্যবসা, বাড়ি ঘর, টাকা, ব্যাংক ব্যালেন্স সব বাঁচানোর চেষ্টা করছেন। সব দেশেই এই পরিস্থিতিতে এটাই হয়ে থাকে, তারাও তাই করছেন। ফলে তারা কেউ সামনের সারিতে এসে দলের কথা এখন বলবেন না, তাদের সেই নৈতিক অবস্থানও নেই, সেই সাহসও নেই, এবং তারা যে বিপুল সম্পত্তি করেছেন সেই সম্পত্তির মায়ায় তারা এখন কিন্তু দল থেকে খানিকটা দূরত্ব তৈরি করে রাখছেন। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা থেকে আওয়ামী লীগের বহু সাধারণ কর্মী সমর্থক তারা মুক্তি চাইছেন। তারা চাইছেন যে 5 জনের একটা যদি জোটও হয়, তাহলে একজন যেন সেখানে নেতৃত্ব দানকারীর ভূমিকায় থাকেন। 25 জন মানুষকে নিয়েও যদি একটা স্ট্রিট কর্নার হয়, একজন যেন নেতৃত্ব দানকারী হিসেবে মঞ্চে উঠে ভাষণ দেন। অর্থাৎ তারা গ্রাউন্ডে কিছু লোককে চাইছেন। তারাও বুঝতে পারছেন শেখ হাসিনার বাস্তবতা, যে শেখ হাসিনার পক্ষে এই মুহূর্তে দেশে ফিরে সবকিছু কন্ট্রোল করা সম্ভব নয়। কিন্তু তারা জানেন যে পরিস্থিতিটা শেখ হাসিনার জন্য অনুকূল নয়, কিন্তু আরো অনেকের জন্য অনুকূল, হয়তো এতটা প্রতিকূল নয়। এলেই যে তাকে খুন করবে, মারবে, ধরবে, এমনটা নাও হতে পারে।
কিন্তু আসলে তাদের আন্তরিকতা নেই। এবং আওয়ামী লীগের এই ব্যাপারে একটা অভ্যন্তরীণ দলগত সমস্যাও দীর্ঘদিনের আছে, যে এই দলটা নানান রকম গোষ্ঠীতে বিভক্ত বরাবর, এবং সেটা কিছু জেলা, কিছু উপজেলা, কিছু ডিভিশন, এই এলাকায় এক একজন নেতা। যেমন শেখ পরিবারেরই একটা বিরাট বড় দাপট আছে, মুজিবের মানে জন্মভিটা যেখানে, সেখানে তো আছেই। এছাড়া খুলনা, যশোর, এই সমস্ত এলাকাতে বেশ কিছু আছেন যারা শেখ পরিবারের আত্মীয় স্বজন, যারা গুরুত্বপূর্ণ সরকারি এবং দলীয় পদে ছিলেন, যারা এই মুহূর্তে দেশে নেই, কিন্তু তারা কোথায় আছেন কেউ জানেও না। অথচ দেখা যাচ্ছে যে সাময়িকভাবে তাদের ঘর বাড়িতে আক্রমণ হলে থাকলেও পরবর্তীকালে কিন্তু সবকিছু ঠান্ডা হয়ে গিয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে তারা বিদেশে বসে বা আত্মগোপন থাকা অবস্থাতেও তারা কিন্তু তাদের সম্পত্তি রক্ষা করতে পারছেন। বাংলাদেশের অন্যত্র বরিশাল বলুন, চট্টগ্রাম বলুন, রাজশাহী বলুন, খুলনা বলুন বা সিলেট, কুমিল্লা, সর্বত্র এই ধরনের বেশ কিছু নেতা আছেন যারা হচ্ছে ওই এলাকার শেষ কথা হয়ে উঠেছিলেন। যার ফলে তারা যখন বিদেশে আছে বা আত্মগোপন করে আছেন, তারা স্বেচ্ছায় যেহেতু নেতৃত্বটা সমর্পণ করছেন না, ফলে কেউ সেটা থাবা দিয়ে নেওয়ারও চেষ্টা করতে পারছেন না, কারণ তাদের লোকেরা দেশে আছে। যেটা মনে হয় যারা আওয়ামী লীগের যে সমস্ত লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের যে বক্তব্যটা আমি বুঝতে পেরেছি, উপলব্ধিটা, সে তারা চাইছেন যে দল আছে, নেতৃত্বটা নেই। শেখ হাসিনা ঠিকই করছেন, তিনি ভার্চুয়াল বৈঠক করছেন, তিনি ফোনে কথা বলছেন, উৎসাহ দিচ্ছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সঙ্গে যে ভাষণটি দিয়েছেন, সেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যেই বলেছেন যে যে যেভাবে পারেন রুখে দাঁড়ান। যেভাবে মুক্তিযুদ্ধের আগে শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আপনাদের যার যা সহায় সম্বল আছে তাই দিয়ে পাক সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। শেখ হাসিনা সেইভাবে বলেছেন যে রুখে দাঁড়ানোর সময় এসছে, সবাই যে যেভাবে পারেন রুখে দাঁড়ান, আইন ভাঙবেন না, আইন রক্ষা করেই প্রতিবাদ করুন। এই কথাগুলো অত্যন্ত কাজের কথা তিনি বলছেন, কিন্তু যেটা দেখার যে আওয়ামী লীগের দ্বিতীয় তৃতীয় সারির যে নেতৃত্ব, তাদেরকে কিন্তু সেইভাবে সামনের সারিতে কেন, তাদের কোনো টেলিফোনে হুঙ্কারও শোনা যাচ্ছে না। তারা কেউ তাদের অস্তিত্বই সামনে আনতে চাইছেন না। অথচ দলীয় নেতৃত্বটা তারা ধরে রেখেছেন। যিনি সাধারণ সম্পাদক তিনি সাধারণ সম্পাদক, যিনি যুগ্ম সম্পাদক তিনি যুগ্ম সম্পাদক। এইভাবে কিন্তু একটা দল কতদিন ঘুরে দাঁড়াতে পারবে বা লড়াই করতে পারবে, এটা নিয়ে একটা সংশয় আছে। যে কারণে 1981 সালে তারা যখন সেই সময় 80-র দশকে যারা আওয়ামী লীগকে, যেমন সম্প্রতি প্রয়াত হলেন মতিয়া চৌধুরী তাদের মধ্যে অন্যতম, যারা আওয়ামী লীগের পুনর্জাগরণের জন্য লড়াই করেছিলেন, তারাও বুঝতে পেরেছিলেন যে শেখ হাসিনাকে দলের সভাপতি করা, এবং তারা হাসিনা ভারতে থাকাকালীন তাকে সভাপতি নির্বাচিত করলেন, তারপরে কিছুদিন পরে তাকে কিন্তু দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার তারা ব্যবস্থা করলেন। কারণ তারা উপলব্ধি করেছিলেন যে মাঠে ময়দানে নেতা দরকার। আজকের পরিস্থিতি 80-র দশকের মতো নয়। আজকের পরিস্থিতিতে নো হাসিনা, নো আওয়ামী লীগ, এইরকম একটা রব কিন্তু তুলে দেওয়া হয়েছে ইউনূস সরকার এবং তার সহযোগীদের তরফ থেকে। ফলে এই পরিস্থিতিতে দেশে যারা আছেন এবং আত্মগোপনকারী মাঝারি স্তরের নেতা, মন্ত্রী, সাবেক সভাপতি, মানে উপজেলা সভাপতি বা সাবেক সাংসদ, তাদের প্রত্যেকের কিন্তু এখন সময় এসছে যে এই নিরীহ নেতা, মন্ত্রী এবং তাদের প্রত্যেকের দায়িত্ব এসছে যে যারা দেশে লড়াই করছে, যে নিরীহ কর্মী সমর্থক, তাদের পাশে দাঁড়ানো, অন্তত ভোকাল টনিকের কাজটাও অন্তত তারা করতে পারেন, যে তাদেরকে উৎসাহ যোগাতে পারেন। এছাড়া মাঠে নেমে লড়াই করার নৈতিক দায়িত্ব তাদের আছেই। যদিও আমার ব্যক্তিগতভাবে সন্দেহ সংশয় আছে, কারণ আমি যেটা জেনেছি যে টেলিফোনিক কনভারসেশনে এই প্রস্তাবগুলি নিয়ে আলোচনাও হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেই নেতারা আর ফোন ধরেননি বা কোনো রকম ফিডব্যাক দেননি যে নেতৃত্বটা অন্য কারো হাতে, কোনো অ্যাডহক কমিটির হাতে সমর্পণ করার প্রস্তাবে তার সায় আছে কিনা, এই ব্যাপারে তারা পরবর্তীকালে কোনো রকম টু শব্দটি করেননি। যেমন একটা কথা হয়েছিল যে মিডিয়া রিলেশনসটাকে, অন্তত বিদেশের মাটিতে মিডিয়া রিলেশনস, যে বিদেশি পত্র পত্রিকা সংবাদ মাধ্যমের সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করা। যেমন 1 ডিসেম্বর শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, অথচ সেই ভাষণের নির্যাস দেখা গেল যে মিডিয়াতে, এমনকি ফরেন মিডিয়াতেও এলো হচ্ছে 3 ডিসেম্বর বিকেলবেলা। তার মানে বোঝা যাচ্ছে যে হাসিনা যে কথাগুলি বলছেন সেগুলিকেও মিডিয়ার মধ্যে গুছিয়ে এবং চ্যানেলাইজ করা, নির্দিষ্ট মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া,
এই কাজটাও কিন্তু এখন যারা বিদেশে বসে আছেন যে নেতা মন্ত্রীরা, বাংলা আওয়ামী লীগের সাবেক নেতা মন্ত্রীরা, এই কাজটিও তারা নিষ্ঠার সঙ্গে করছেন না। কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না যে তিনি এই দায়িত্বটা পালন করবেন এবং মিডিয়ার একটা রিলেশনস মেনটেন করবেন। ফলে সব মিলিয়ে যেটা বলার সেটি হচ্ছে যে শেখ হাসিনা ময়দানে নেমেছেন, ভার্চুয়ালি নেমেছেন, মানেও তিনি ময়দানে নেমেছেন। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের বাকিরা কি করছেন? নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।